লটারিতে স্কুলে ভর্তি শিক্ষামন্ত্রী। করোনা দেশে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২,১৫৬। টিকার অপেক্ষায় বিশ্ব, দাম নিয়ে উৎকণ্ঠা। ভাষাঞ্চল রক্ষা করবে ম্যানগ্রোভ বন, দুর্বল দিকে হচ্ছে উঁচু বাঁধ। বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত আমেরিকা, জো বাইডেন। এটি নিউজ দেখছেন। ৬টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মিহসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। করোনা সংক্রমণ ঠেকাতে এবার সব স্কুলের সব ক্লাসে লটারির মাধ্যমে ভর্তির সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। একই কারণে আগামী বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষাও নির্ধারিত সময়ে হবে না। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। করোনার কারণে মার্চ থেকে স্কুল বন্ধ, হবে না বার্ষিক পরীক্ষাও। কিন্তু আসছে বছর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন শিক্ষার্থী ভর্তির কি হবে? বুধবার অনলাইন ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি জানান সেই সিদ্ধান্তের কথা। এবার স্বাস্থ্য ঝুঁকি এড়াবার জন্য আমরা মনে করছি যে প্রতি শ্রেণীতেই লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে এবং আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এই প্রক্রিয়াটি আমরা ভবিষ্যতেও হয়তো চালাতে পারবো, তবে তা অনেকখানি নির্ভর করবে আমাদের এই বছরে এই প্রক্রিয়াটি আমরা কত সাফল্যের সঙ্গে আমরা এটি বাস্তবায়ন করতে পারি। মন্ত্রী জানান ডিসেম্বরের ৭ তারিখের মধ্যে লটারির মাধ্যমে ভর্তির ব্যাপারে বিস্তারিত নির্দেশনা আসবে। লটারির কার্যক্রম শেষ হবে ১০ থেকে ১৫ জানুয়ারির মধ্যে। লটারির মাধ্যমে ভর্তিতে স্বচ্ছতা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মানের সাম্যতা আসবে বলেও মনে করেন মন্ত্রী। শুধুমাত্র মেধার চর্চা কি শুধু কয়েকটি স্কুলেই হবে আর বাকি স্কুলে বাকিরা শুধু পিছিয়েই পড়বে? এটি তো হয় না। এতদিন একটি স্কুলে তার আশেপাশের এলাকার ৪০% শিক্ষার্থীকে ভর্তির নিয়ম থাকলেও এবার ভর্তি নীতিমালায় তা আরও ১০% বাড়িয়ে ৫০% করা হয়েছে। এছাড়া ঢাকার সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের পছন্দের সংখ্যা ১টি থেকে ৫টি নির্ধারণ করা হয়েছে। এতে স্কুলের যাতায়াতের সময় কমে যাবে, শিক্ষার্থীরা লেখাপড়ার জন্য বেশি সময় পাবে, বাবা মায়েদের কষ্ট কমবে এবং কিছুটা হলেও যানজট লাঘব হবে, আর্থিক সাশ্রয় হবে। এদিকে জেএসসির ২৫% এবং এসএসসির ফলাফলের ৭৫% যোগ করে চলতি বছরের বাতিল হয়ে যাওয়া এইচএসসি পরীক্ষার ফলাফল ডিসেম্বরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আর করোনার কারণে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও সময় মতো হবে না বলে জানিয়েছেন তিনি। ৩ মাসের মধ্যে তাদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সিলেবাস, যেটি তাদেরকে পরবর্তী পর্যায়ে যাবার জন্য তাদেরকে যে ন্যূনতম যে যোগ্যতাটুকু প্রয়োজন সেটি নিশ্চিত করতে পারবে, সেই সিলেবাস আমরা প্রণয়ন করেছি এবং সেই অনুযায়ী অন্ততপক্ষে ৩ মাস আমরা চাই যে ক্লাস করাতে চাই এবং ক্লাস করিয়ে তারপরে আমরা তাদের পরীক্ষা নিতে চাই। কাজেই পরীক্ষাটা হয়তোবা পিছিয়ে যাবে এবং এসএসসি এইচএসসি ২-১ মাস পিছিয়ে যাবে। এক প্রশ্নের উত্তরে তিনি জানান এইচএসসির মতো স্নাতক পর্যায়ে অটোপাস হবে না। সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আবারও আহ্বান জানান শিক্ষামন্ত্রী। আমরা কোনো বিশ্ববিদ্যালয়ের উপর কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। একটি বিশ্ববিদ্যালয় সেটি সমাজের শুধু অবিচ্ছেদ্য অংশ নয়, সমাজের সবচাইতে দায়িত্বশীল একটি অংশ। সেই অংশটি শিক্ষার্থীর স্বার্থ বিরোধী, অভিভাবকের স্বার্থ বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ করবে এটি আমি বিশ্বাস করতে চাই না। ১ জানুয়ারির মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানের নতুন বছরের বই পৌঁছে যাবে বলেও অনলাইন ব্রিফিং এ জানান ডক্টর দীপুমণি। কোনো সমাবেশ করে নয়, কিভাবে একেবারে সকল শিক্ষার্থী এই বইগুলো পাবেন সেগুলোর একেবারে সুস্পষ্ট নির্দেশনা আমরা সকল স্কুলগুলোর কাছে দিয়ে দেব। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। দেশের করোনা পরিস্থিতির খবর জানাবো। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৯ জন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬,৪৮৭ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ১১৭টি ল্যাবে ১৬,০০১ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এতে নতুন শনাক্ত হয়েছেন 2156 জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা 4,54,146 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,302 জন। মোট 3,69,179 জন করোনা রোগী এখন পর্যন্ত সুস্থ হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন করোনায় আক্রান্ত। বাতিল হয়েছে তাদের নাইজার সফর। সকালে ওয়াইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে নাইজার যাওয়ার কথা ছিল তাদের, কিন্তু দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে তাদের করোনা আক্রান্তের খবর জানানো হয়। ইসলামিক সহযোগিতা সংস্থা ওয়াইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের 47তম সম্মেলনে যোগদানের জন্য নাইজার সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তাদের করোনা পরীক্ষা করা হয়েছিল। গত রাতের রেজাল্ট পজিটিভ বলে জানা যায়। পররাষ্ট্রমন্ত্রীর শরীরে করোনার কোনো লক্ষণ নেই, তবে চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় তিনি আইসোলেশনে রয়েছেন এবং সুস্থ আছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের করোনা পরীক্ষাও নাইজার সফর উপলক্ষে করা হয়। পজিটিভ রেজাল্ট এলে তিনিও চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আগে থেকেই করোনায় আক্রান্ত। আসছে শীত, বাড়ছে করোনা রোগীর সংখ্যা, তাই মাস্ক পরা নিশ্চিত করতে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের নজরদারি। তবে জরিমানার চাইতে বেশি জোর দেওয়া হচ্ছে সচেতনতা তৈরিতে। মানে মাস্ক নিয়ে বাইরে হচ্ছে রাস্তায় ছিঁড়ে গেছে। না ভাই, আমি মাস্ক ছিল আমি আসার সময় রাস্তা থেকে পড়ে গেছি। তারপরে বেরিয়েছি তো মন ছিল না, বাস উঠতেছিলাম অনেক মানুষের ভিড়ে, তখন হয়তো পড়ে গেছে। মাস্ক ছাড়া বাইরে বেরিয়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে ধরা, তারপর যত সব অজুহাত। মাস্ক পরা নিশ্চিত করতে রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে নিয়ম করে অভিযানে নেমেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। গণপরিবহনেও ছিল তাদের কড়া নজরদারি। নিম্ন ও স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষ এবং শিক্ষার্থীদের সচেতন করে বিনামূল্যে মাস্ক দেয়া হয়। যা সামর্থ্য আছে কিন্তু ইচ্ছে করে মাস্কটা দিচ্ছে না, পড়ছে না, সে এই কারণে করা হচ্ছে তাদেরকে। আর যার মাস্ক কেনার সামর্থ্য নেই তাকে আমরা ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ফ্রি মাস্ক দিয়ে দিচ্ছি, তাকে কোনো অর্থদণ্ড প্রদান করা হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের 17 নভেম্বরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় করোনায় 39 জনের মৃত্যু হয়েছে, যা গত 57 দিনের মধ্যে 24 ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। ওই দিনই নতুন শনাক্ত হয়েছেন 2212 জন রোগী, যা 70 দিনের মধ্যে প্রথম নতুন শনাক্তের সংখ্যা 2000 ছাড়ায়। এই পরিসংখ্যানই বলছে করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে প্রাণহানি। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে রাজধানীব্যাপী এই অভিযান। শুধুমাত্র যারা সচেতন ব্যক্তি অবহেলাজনিত কারণে মাস্ক ছাড়া বাইরে বের হচ্ছেন তাদেরকে শুধু জরিমানা বা অর্থদণ্ড প্রদান করছি। দ্বিতীয় দফায় 17 নভেম্বর থেকে অভিযান চালিয়ে আসছেন জেলা প্রশাসকের অধীনে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এটা ব্যক্তিগত গাড়ি, এই জন্য আমি বের হয়েছি মাত্র, আমি যে কিনবো তারপর পড়বো। মানে ও পড়া আছে, আমার ফ্রেন্ড পড়া আছে, আমার মানে ছিল না, কেনা হয় না। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। আর কিছুদিনের অপেক্ষা, তারপরই হয়তো চলে আসবে করোনা ভাইরাসের প্রত্যাশিত টিকা। তবে স্বস্তির সাথে বড় একটি প্রশ্ন, ভ্যাকসিনের দাম কত? সেই সব তথ্যই জানবো রেজন ফয়েজের রিপোর্ট থেকে। ভ্যাকসিন ছাড়া করোনা মহামারী থেকে মুক্তির আর কোনো পথ নেই। এই চরম সত্যটা যখন পরিষ্কার, তখন পুরো বিশ্বের বর্তমান লক্ষ্যটা কত দ্রুত আবিষ্কার করা যায় কোভিড-19 কার্যকর কোনো টিকা। এরই মধ্যে বিশ্বব্যাপী অনেকগুলো প্রতিষ্ঠান করোনা ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছে। চলুন দেখে নেই কত হতে পারে সম্ভাব্য সব কোভিড-19 টিকার দাম। যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মডার্না ইনকর্পোরেশন দাবি করছে করোনার বিরুদ্ধে তাদের টিকা 94% বেশি কার্যকর। 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে মডার্না ভ্যাকসিন, আর -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা সংরক্ষণ করা যাবে 6 মাস পর্যন্ত। যুক্তরাষ্ট্রের এই ভ্যাকসিনের দাম পড়বে ডোজ প্রতি $32 থেকে $37, আর করোনা ঠেকাতে একজনকে নিতে হবে 2 ডোজ করে। Most of the vaccines that we're looking at now are based on 2 doses, typically separated. অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রেরই আর এক বৃহৎ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও তার অংশীদার বায়োটেক দাবি করছে তাদের টিকা করোনা ঠেকাতে প্রায় 95% কার্যকর। তবে তাদের টিকা -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবহন ও সংরক্ষণ করতে হবে।
দামের দিক থেকে মডার্নার থেকে বেশ কম ফাইজার ভ্যাকসিনের দাম। ফাইজারের 1 ডোজের দাম পড়তে পারে $20 করে। করোনা থেকে বাঁচতে নিতে হবে 2 ডোজ ভ্যাকসিন। Pretty much all the antibodies that are generated are going to be neutralizing. এদিকে রাশিয়াও বলছে করোনাকে হারিয়ে দিতে পারে এমন একটি টিকা নিয়ে এসেছে তারাও। স্পুতনিক 5 নামের এই ভ্যাকসিন করোনার বিরুদ্ধে 92% কার্যকর বলে তাদের দাবি। যদিও রাশিয়ার এই করোনা টিকা কতটা কার্যকর তা নিয়ে এখনো সন্দেহ রয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের। এখন পর্যন্ত এই ভ্যাকসিনের দাম নিয়ে পরিষ্কার কিছু জানানো হয়নি। তবে ফাইজার ও মডার্নার চেয়ে স্পুতনিক 5 এর দাম কম হবে বলে দাবি করেছে রাশিয়া। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে এই ভ্যাকসিন নিতে হবে অন্যগুলোর মতোই 2 ডোজ করে। করোনা ভ্যাকসিনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা টিকা নিয়ে। করোনা ভাইরাসের বিরুদ্ধে এই টিকা 70% পর্যন্ত সুরক্ষা দিতে পারবে বলে জানা গেছে। তবে দামের দিক থেকে অক্সফোর্ড ভ্যাকসিন অন্য সবগুলোকে টেক্কা দিতে যাচ্ছে। এই ভ্যাকসিনের প্রতি ডোজের দাম পড়তে পারে $3 থেকে $4, আর এর সংরক্ষণের ক্ষেত্রেও জটিলতা কম। ভাইরাস থেকে রক্ষা পেতে অক্সফোর্ড ভ্যাকসিনের 2 ডোজ করে শরীরে নিতে হবে। The target over the next year is 3 billion doses to be provided for the world. অন্যদিকে যুক্তরাজ্যের জনসন অ্যান্ড জনসন নামের একটি প্রতিষ্ঠানও করোনার টিকা আবিষ্কার করেছে বলে দাবি করছে। তবে এই টিকার কার্যকারিতা সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। এই ভ্যাকসিনের প্রতি ডোজের দাম পড়তে পারে $10 করে, আর করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে এই ভ্যাকসিন নিতে হবে 1 ডোজ করে। রেজওয়ান ফয়েজ, ATN নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ, আমপান, আইলা বা সিডরের মতো ঘূর্ণিঝড়েও নিরাপদ থাকবে ভাসানচর। ম্যানগ্রোভ রক্ষা করবে দ্বীপের বেশিরভাগটা। আর যেদিক দুর্বল সেদিকে তৈরি হচ্ছে 19 ফুট উচ্চতার বাঁধ। এরপরেও যদি জলোচ্ছ্বাসের পানি ভেতরে ঢোকে, 14 ফুট উচ্চতার 120টি শেল্টার সেন্টারে আশ্রয় নেবে মানুষ। ভাসানচর ঘুরে তাজুল ইসলাম বাবুর ক্যামেরায় আশিকুর রহমান অপুর রিপোর্টের 4র্থ পর্ব আজ। 1700 একরের কিছুটা বেশি জুড়ে তৈরি হয়েছে আশ্রয়ন প্রকল্প। ভাসানচরের বাকি বিশাল অঞ্চল জুড়ে আছে ম্যানগ্রোভ বনাঞ্চল, যা এই এলাকাকে ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষা করবে, যেমনটা সুন্দরবন বাংলাদেশকে রক্ষা করে আসছে। এর পাশাপাশি যে দিকটায় খোলা সমুদ্র অর্থাৎ ঝড় জলোচ্ছ্বাস আসতে পারে যেদিক জুড়ে, সেখানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জলোচ্ছ্বাস ঠেকে দিতে। ঠিক তারপরই 500 মিটার ভেতরে 12 কিলোমিটার জুড়ে তৈরি করা হয়েছে বেড়িবাঁধ, যার উচ্চতা এখন 9 ফুট, সেটা বাড়িয়ে 19 ফুট করা হচ্ছে। এই প্রকল্পের কাজও 1 বছরের মধ্যে শেষ হবে। 9 ফিটের বাইরে কিন্তু 7 ফিটের একটা লেয়ার আমাদের আছে, এবং বিগত 2 বছরে আমাদের বুলবুল, আমপান এবং একই সাথে ফনি, এই 3টা ঘূর্ণিঝড়ে আমাদের যে পানির লেভেল ছিল সেটা ওয়েল ক্লিয়ার ফ্রম দ্য এম্বাঙ্কমেন্টস। অ্যাবাউট 3 থেকে 4 ফিটের বেশি পানি এখানে হয়নি। সুতরাং হিউম্যান সেফটি নিয়ে আমরা একদম 100% কনসার্ন, এবং এই বাঁধের কাজ ইন্টারিম এম্বাঙ্কমেন্টের পরবর্তীতে 19 ফিট বাঁধের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এই বাঁধ কি আসলেই যথেষ্ট? এর নিশ্চয়তা কে দেবে? এই বাঁধটা নির্মাণ করা হয়েছে আসলে আমরা 176 বছর এর সাইক্লোনিক স্টর্ম এই এলাকার বে অফ বেঙ্গলের স্টাডি করে HR ওয়ালিংফুড, আপনার ব্রিটিশ কনসালটেন্ট কোম্পানি এটা নির্ধারণ করেছে। 3 স্টেজে এটার দেওয়া হয়েছে সিকিউরিটি, এটার স্টেবিলিটি করার জন্য। স্টর্ম সার্জের যেই মডেলিংয়ের উপর ভিত্তি করে এটা 19 ফিট করা হবে, এবং 19 ফিট যে কীভাবে করতেছে এটা পুরো ইঞ্জিনিয়ারিং যেই ডিজাইন ফলো করে, এরকমভাবে কোনো বোল্ডার কিন্তু বাংলাদেশে করা হয় নাই। ভাসানচরের আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো মাটি থেকে 4 ফুট উঁচুতে, তাই প্রবল জলোচ্ছ্বাসে দ্বীপে কিছুটা পানি ঢুকলেও নিরাপদ থাকবে মানুষ। এর থেকেও বড় কিছু হলে 120টি ক্লাস্টারের প্রতিটিতে থাকা 5 তলা উচ্চতার শেল্টার সেন্টারে আশ্রয় নেবে সাধারণ মানুষ, যার প্রথম তলার উচ্চতায় ভূমি থেকে 14 ফুট। বড় ধরনের জলোচ্ছ্বাসও যদি হয়, আমরা সাইক্লোনিক স্টর্মে যদি থাকে, আমাদের লোকজন সবাই কিন্তু 14 ফিট উপরে অবস্থান করবে। প্রশ্ন হলো, এত সব নিরাপত্তার পরেও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, NGO এবং গণমাধ্যম কেন বলছে ভাসানচর নিরাপদ না? রোহিঙ্গাদের নিয়ে একটা রিজনাল বা গ্লোবাল পলিটিক্স আছে, এবং এই অঞ্চলটা আমরা যদি বলি যে কক্সবাজার বা চিটং হিল ট্রেক্স কিংবা রাখাইন, পুরো অঞ্চলের ভেতরে এই এক ধরনের অস্থিরতা তৈরি করার একটা ব্যাপার আছে। এখানে কূটনৈতিক এক ধরনের স্বার্থ বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে আদায় করার যে ব্যাপার, এই ব্যাপারটিও আমাদের বুঝতে হবে। আশিকুর রহমান অপু, ATN নিউজ, ভাসানচর, নোয়াখালী। দেশের বাইরের খবর,
আমেরিকা ফিরে এসেছে এবং বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত বলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মন্ত্রিসভার নতুন সদস্যদের সঙ্গে পরিচয় পর্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন তিনি। পরে এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে আরও পরিকল্পনার কথা জানান বাইডেন। পরাজিত ট্রাম্পের একতরফা জাতীয়তাবাদের গণেশ উল্টে গেছে। এবার উদারপন্থী জো বাইডেন সরকারের নেতৃত্ব পাচ্ছে আমেরিকা, যার সান্নিধ্য আগেও পেয়েছেন মার্কিনিরা। ট্রাম্পের পরাজয় স্বীকার করার পর থেকে বাইডেন প্রশাসনের তৎপরতা বেড়ে গেছে, যদিও আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নেয়ার প্রায় 2 মাস বাকি। মঙ্গলবার ডেলাওয়ারের উইলমিংটনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জন্য মনোনীত করা নতুন সদস্যদের পরিচয় করিয়ে দেন বাইডেন কমলা জুটি। নিরাপদ, সমৃদ্ধশালী ও ঐক্যবদ্ধ আমেরিকা গড়তে এবং মিত্রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে অভিজ্ঞদের নিয়ে শুরুর অপেক্ষায় জো বাইডেন। I've been struck by how much they're looking forward to the United States reasserting its historic role as a global leader. নতুন নেতৃত্বকে দেখিয়ে দিয়ে এই ডেমোক্র্যাট নেতা বলেন, আমেরিকা ফিরে এসেছে, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত তারা। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমেরিকাকেও এগিয়ে নিতে চান তিনি। It's a team that reflects the fact that America is back, ready to lead the world, not retreat from it. Once again, sit at the head of the table, ready to confront our adversaries and not reject our allies, ready to stand up for our values. পরে এনবিসি নিউজের সঙ্গে সাক্ষাৎকারে 46তম মার্কিন প্রেসিডেন্ট হতে যাওয়া বাইডেন বলেছেন, তার সময় আরেকটি ওবামা শাসনামল হবে না, কারণ ওবামা বাইডেন আমলে যে ধরনের আমেরিকাকে দেখেছে মানুষ, গত 4 বছর ছিল তার একেবারেই উল্টো। We face a totally different world than we faced in the Obama-Biden administration. President Trump has changed the landscape. এখনো পরাজিত প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেননি জো বাইডেন। ইতোমধ্যে গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে ব্রিফিং নিচ্ছেন এবং সে অনুযায়ী কাজের রোডম্যাপ শুরু করেছেন জো বাইডেন। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ম্যাডাম, বিকাশ থেকে নাহিদ বলছি। অ্যাকাউন্ট আপডেটের জন্য আপনার ফোনের এসএমএস এ যে 6 সংখ্যার নাম্বারটি গিয়েছে সেটি বলুন। কি? প্রথমে বিকাশ সেজে বিশ্বাস জিতে নিলাম, জলদি, না হলে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। টেনশনে ফেললাম, এখন সব গোপন তথ্য দিয়ে দেবে। এসব ফ্রডগিরি আমার সাথে চলবে না, যত সব। ধুর, ধরা খাইলাম। বিকাশ অ্যাকাউন্টের পিন ও এসএমএস এ আসা 6 সংখ্যার নাম্বার আপনার গোপন তথ্য, কাউকে দেবেন না। কেউ চাইলেই বুঝবেন প্রতারক। এমন কল পেলেই কেটে দিন। সময় হলো 22টি বিরতি নেয়ার। বিরতির পর যা থাকছে: এবার এমপি পাপুলের 3 ঘনিষ্ঠ জনের সম্পদের হিসাব চায় দুদক। সুনামগঞ্জে পারিবারিক বিরোধের 47 মামলায় অন্যরকম রায়। পরীক্ষা নয়, লটারিতে স্কুলে ভর্তি, শিক্ষামন্ত্রী। করোনায় দেশে আরও 39 জনের মৃত্যু, শনাক্ত 2156। টিকার অপেক্ষায় বিশ্ব, দাম নিয়ে উৎকণ্ঠা। ভাষাঞ্চল রক্ষা করবে ম্যানগ্রোভ বন, দুর্বল দিকে হচ্ছে উঁচু বাঁধ। বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত আমেরিকা, জো বাইডেন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি 6টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাচ্ছে অন্যান্য খবরে। তরুণ উদ্যোক্তাদের নতুন উদ্ভাবনকে উৎসাহিত করতে উদ্বোধন করা হলো বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট 2020। সকালে রাজধানী আইসিটি টাওয়ারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন,
মুজিব শতবর্ষে দেশের তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী শক্তিকে সমৃদ্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজনের প্রথম পর্যায়ে 100 জনকে সম্মাননা দেয়া হবে। প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত 32 জন উদ্যোক্তাকে 10 লাখ করে টাকা দেয়া হবে। দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশি উদ্যোক্তাদেরও অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ আয়োজনে আরও থাকছে অ্যাক্টিভেশন ক্যাম্পেইন, টিভির রিয়েলিটি শো ও আন্তর্জাতিক রোড শো। বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট 2020 এর সমাপনী অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি নিউজের সঙ্গে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের গ্রুপ বীমা চুক্তির আওতায় প্রয়াত প্রযোজক ফখরুল ইসলাম তারার পরিবারের হাতে 3 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। বুধবার এটি নিউজ কার্যালয়ে তারার স্ত্রী রোকসানা আক্তারের হাতে এই বীমা দাবির চেক তুলে দেওয়া হয়। ফখরুল ইসলাম তারা এটিএন নিউজের প্রযোজক, আবৃত্তি অঙ্গনের প্রিয় মুখ। সবাইকে কাঁদিয়ে আকাশের তারা হয়ে ফিরে গেছেন বয়স 50 হবার আগেই। দুরারোগ্য লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে প্রায় 2 বছর চিকিৎসা শেষে সকল চেষ্টা ব্যর্থ করে চিরদিনের জন্য চলে যান তিনি। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত। বুধবার বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বীমা দাবি পরিষদের ভার্চুয়াল আয়োজন করা হয়। বঙ্গবন্ধু আশার আলো নামের এই আয়োজনে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে এটিএন নিউজের গ্রুপ বীমার 3 লাখ টাকার চেক তুলে দেওয়া হয় ফখরুল ইসলাম তারার স্ত্রীর হাতে। আমি শুনেছিলাম যে ও একটা বীমা জন্য কিছু পেপারস জমা দিয়েছে, তো এতটুকুই আসলে আমি জানতাম। এটিএন নিউজের আসলে সকলের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। ও যখন অসুস্থ ছিল তখন সবাই যেভাবে ওর পাশে ছিল, বা ও চলে যাওয়ার পরেও সবাই ওর পাশে যেভাবে ছিল, আসলে আমি চিরকৃতজ্ঞ এটিএন নিউজ পরিবারের প্রতি। আমাদের সন্ধ্যা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কোনো গ্রাহক যদি মারা যায়, যদি আমাদের কাছে কাগজপত্র সেই দাবি উত্থাপন করেন, আমরা 30 দিনের মধ্যে, সেটা সর্বোচ্চ 30 দিনের মধ্যে আমরা মৃত্যুদাবি চেক তাদের কাছে আমরা পৌঁছাই দিচ্ছি। অনুষ্ঠানে বিভিন্ন কোম্পানির জীবন বীমার 12টি দাবি পরিশোধ করা হয়। এছাড়া বীমা খাতে 200 জনকে 10 কোটি টাকারও বেশি বীমা দাবি পরিশোধ করা হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। এবার সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের 3 ঘনিষ্ঠ জনের সম্পদ খোঁজা শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মানব পাচারের অভিযোগে পাপুল কুয়েতে আটক রয়েছেন। এমপি পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের ঘনিষ্ঠ 3 জন হলেন আলতাফ হোসেন হাওলাদার, কাজী জামশেদ কবির ওরফে বাকিবিল্লা এবং ইসমাইল খোকন। তাদের বিরুদ্ধে বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে নোটিশ পাঠানো হয়েছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, এর আগে গত মঙ্গলবার পাপুলের স্ত্রী এমপি সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াইফা ইসলামের সম্পদের হিসাব চেয়ে নোটিশ করা হয়। দুদকের পরিচালক আক্তার হোসেন আজাদের সই করা নোটিশে তাদের উপর নির্ভরশীল মানুষদের নামে বেনামে অর্জিত যাবতীয় স্থাবর অস্থাবর সম্পদের হিসাব চাওয়া হয়েছে। 21 কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে তা দাখিল করতে হবে। রাজধানীর বনানীতে বহুল আলোচিত এফআর টাওয়ার মামলায় চার্জশিটের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগে গত বছর টাওয়ার নির্মাণে ইমারত বিধিমালা লঙ্ঘন এবং নকশা জালিয়াতির অভিযোগে মামলা হয়। চার্জশিটেও আসামি থাকছেন ইজারা গ্রহীতা ফারুক এবং রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল। রয়েছেন রাজুকের 15 কর্মকর্তাও। তবে তদন্তে প্রমাণ না পাওয়ার মামলার আসামি থেকে বাদ পড়েন 7 জন। চার্জশিট দেওয়া হয়েছে 4 জনের বিরুদ্ধে। অভিযোগপত্রে বলা হয়, আসামিরা যোগ সাজশে ইমারত বিধিমালা লঙ্ঘন এবং নকশা জালিয়াতির মাধ্যমে 18 তলার এফআর টাওয়ার নির্মাণ করেন। গত বছরের 28 মার্চ এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 27 জন নিহত হওয়ার পর এই ভবন নির্মাণে নানা অনিয়মের বিষয়গুলো বেরিয়ে আসতে থাকে। সুনামগঞ্জে পারিবারিক বিরোধে 47টি মামলার রায় হয়েছে। সব আসামিকে খালাস দিয়ে আপোষ মীমাংসা করেছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাকির হোসেন। একে অনন্য নজির বলেছেন আইনজীবী সহ জেলাবাসী। কেউ নির্যাতনের শিকার হয়ে, কেউ আবার সাংসারিক কলহ ও মান অভিমানের মতো তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী ও স্বামীর পরিবারের বিরুদ্ধে এসব মামলা করেছিলেন।
আদালতের রায় মানে শুধু শাস্তি। প্রচলিত এই ধারণা থেকে বের হয়ে বুধবার ৪৭ মামলার সব বাদী বিবাদীদের মিলিয়ে দেন বিচারক জাকির হোসেন। স্বামী স্ত্রী একে অপরকে যথাযথ সম্মান দিয়ে চলবে, পারিবারিক শান্তি নষ্ট হয় এমন কাজ কেউ করবে না, এমন কিছু ইতিবাচক শর্তও দিয়েছেন বিচারক। এই রায়ের ফলে অনেকে আবার সংসার জীবনে ফিরে যেতে পেরে আনন্দ প্রকাশ করে। রায় ঘোষণার পর আদালতের কর্মীরা দম্পতিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। ঠাকুরগাঁওয়ে পরীক্ষামূলক চাষে সফলতার পর এবছর থেকে বাণিজ্যিকভাবে মাল্টা চাষ হচ্ছে। লাভবানও হচ্ছেন কৃষকরা। ঠাকুরগাঁওয়ের মাটি ও আবহাওয়া মাল্টা চাষের উপযোগী। অল্প পরিশ্রম আর পরিচর্যাতেই ভালো ফলন পাওয়া গেছে বলে জানিয়েছেন বাগানীরা। বাজারে বাড়ি এক মাল্টার চাহিদা বেশি থাকায় এই জাতের মাল্টাই বেশি চাষ হচ্ছে ঠাকুরগাঁওয়ে। কৃষি বিভাগ জানায় জেলার ৫ উপজেলায় অন্তত ৩০০ হেক্টর জমিতে বাড়ি এক জাতের মাল্টার চাষ হয়েছে। শুরুতে মাল্টা চাষে কৃষকদের কিছুটা অনীহা থাকলেও এখন ভালো ফলন ও দাম পাওয়ায় তাদের আগ্রহ বেড়েছে। আর একবার নিচ্ছি বায়োজিস্ট্রি বিরতির পর যা থাকছে। ভারতের দক্ষিণ উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় নিভার। রাতে কাতারে প্রথম প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি ৬টা নিউজ আওয়ারে। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। স্বর্ণের দাম ভরিতে ২৫০০ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এর ফলে ২২ ক্যারেট মানের স্বর্ণের মূল্য দাঁড়াচ্ছে ৭৩,৮৩৪ টাকা। বাজুসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এখন থেকে ২১ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৭০,৬৮৪ টাকায়। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬১,৯৩৬ টাকা। আর ৫১,৬১৩ টাকায় বিক্রি হবে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ। এর আগে চলতি বছরের ১৫ অক্টোবর সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল, তবে রূপার দাম অপরিবর্তিতই থাকছে। আবারও দেশে বাইরের খবর। ভয়াবহ আকার ধারণ করেছে ভারতীয় উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় নিভার। তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে যাচ্ছে ঝড়টি। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সকালের মধ্যে আঘাত হানতে পারে নিভার। ঘূর্ণিঝড় নিভারের গতিবেগ হতে পারে ১৩০ থেকে ১৪৫ কিলোমিটার পর্যন্ত। এরই মধ্যে শুরু হয়েছে প্রচণ্ড বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টি। ধারণা করা হচ্ছে তামিলনাড়ুর মামাল্লাপুরাম ও পুদুচেরির কারাইকাল উপকূলে প্রথম আঘাত হানবে ঘূর্ণিঝড় নিভার। ক্ষয়ক্ষতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে ভারত সরকার। উপকূলীয় অঞ্চলের মানুষদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। তামিলনাড়ুর ১৩টি জেলায় একদিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে। অভ্যন্তরীণ রুটে ৪৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ভারতীয় রেলওয়ে জানিয়েছে ২৪টি ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে, তবে কিছু ট্রেন আংশিক চলবে। পুদুচেরিতে জারি হতে পারে ১৪৪ ধারা। খেলার খবর।
কাতারে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রতিপক্ষ কাতারের আর্মি ফুটবল দল। কাতারের আল আজিজিয়া বুটিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। এই ম্যাচ সামনে রেখে মঙ্গলবার শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছেন তপু রহমত শিপলুরা। সকালে মাঠে 1.5 ঘন্টার অনুশীলন শেষে তারা কিছুক্ষণ জিমে ঘাম ছড়িয়েছেন। তৃতীয় দিনে অনুশীলন সেশনেও ফিটনেসের ওপর গুরুত্ব দিয়েছেন কোচ ও প্লেয়াররা। ফুটবলাররা পুরোপুরি ফিট কিনা যাচাই করতে শেষ সেশনেও ইয়ো পরীক্ষা নেওয়া হয়। সেখানে সবাই উত্তীর্ণ হয়েছেন বলে জানিয়েছেন গোলরক্ষক কোচ লেস ক্লেইফ্লে। 4 ডিসেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে নামার আগে আর্মি ফুটবল দলের সঙ্গে জিতে প্রস্তুতিটা ভালোভাবে সেরে নিতে চায় বাংলাদেশ। শেষ করব 6টা নিউজ আওয়ার, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। পরীক্ষা নয়, লটারিতে স্কুলে ভর্তি, শিক্ষামন্ত্রী। করোনায় দেশে আরও 39 জনের মৃত্যু, শনাক্ত 2156। টিকার অপেক্ষায় বিশ্ব, দাম নিয়ে উৎকণ্ঠা। ভাষাঞ্চল রক্ষা করবে ম্যানগ্রোভ বন, দুর্বল দিকে হচ্ছে উঁচু বাঁধ। বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত আমেরিকা, জো বাইডেন। এবার এমপি পাপুলের 3 ঘনিষ্ঠ জনের সম্পদের হিসাব চায় দুদক। সুনামগঞ্জে পারিবারিক বিরোধের 47 মামলায় অন্যরকম রায়। ভারতের দক্ষিণ উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় নিভার। এবং রাতে কাতারে প্রথম প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের। এই ছিল 6টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। এটি নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন ST ART স্টার্ট স্পেস এন এবং পাঠিয়ে দিন 5159 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।